কণ্ঠহীনের কণ্ঠস্বর নলতা এফএম, নলতা এফএম, নলতা এফএম, কণ্ঠহীনের কণ্ঠস্বর। গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ জনপদে ন্যায় বিচারের ভিত শক্তিশালী করতে পারে এই গ্রাম আদালত। ইউনিয়ন পর্যায়ের এই বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা জেলা আদালতের মামলার চাপ কমিয়ে গোটা বিচার ব্যবস্থায় গতিশীলতা এনেছে। প্রিয় শ্রোতা, আজকের বিশেষ টকশোর বিষয় নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা। এসব ক্ষেত্রে দ্রুত স্থানীয় ও স্বল্প খরচে বিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজনে নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত অনুষ্ঠানের প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরিক সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও নলতা 99.2 FM থেকে। আপনাদের সাথে আছি আমি আব্দুস সালাম। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারধীন এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। নারী, পুরুষ ও সকল আর্থসামাজিক শ্রেণীর ব্যক্তি গ্রাম আদালতে মামলা দাখিল করতে পারে। গ্রাম আদালত সবসময় চেষ্টা করে মামলার আবেদন দাখিল করা থেকে শুরু করে সমন জারি, শুনানি পরিচালনা, সিদ্ধান্ত ও বাস্তবায়ন করার প্রতিটি ধাপে নারী, পুরুষ এবং সামাজিক ও আর্থিক অবস্থা ভেদে কোনো রকম বৈষম্য না করে যাবতীয় কার্যাবলী এমনভাবে সম্পন্ন করতে যাতে করে নারী পুরুষ প্রত্যেকেই হয়রানি মুক্তভাবে সম্মান ও মর্যাদার সাথে গ্রাম আদালতের বিরোধ নিষ্পত্তির সেবা লাভ করতে পারে। বন্ধুরা, নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নার্গিস সুলতানা, উপজেলা কোঅর্ডিনেটর, সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ, এবং আরও উপস্থিত আছেন মোসাম্মদ জাহানারা বেগম, মহিলা ইউপি সদস্য, মথুরেশপুর ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। 01743108992 এই নাম্বারটিতে। এছাড়া এই আয়োজনকে সরাসরি দেখতে আমাদের ফেসবুক পেজে লগ ইন করুন www.facebook.com/radionalta এবং এখানে যে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। প্রথমে আমি যেতে চাই জনাব নার্গিস সুলতানা, উপজেলা কোঅর্ডিনেটর, সাতক্ষীরা সদর এবং কালীগঞ্জ উপজেলার দায়িত্বে আছেন। আপনার কাছে আমি জানতে চাই গ্রাম আদালত কি এবং এই আদালত কিভাবে এবং কাদের নিয়ে গঠিত হয়? ধন্যবাদ আপনাকে আমাদের সুযোগ দেওয়ার জন্য। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ার এলাকায় কতিপয় দেওয়ানি ফৌজদারি বিরোধের সহজ দ্রুত নিষ্পত্তি করার জন্য যে আদালত গঠিত হয় তাকে গ্রাম আদালত বলে। বিরোধী পক্ষের মনোনীত সমসংখ্যক সদস্য ও আবেদনকারী এবং প্রতিবাদীকে 2 জন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারে মোট 5 জনকে নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠন করা হয়। তবে আবেদনকারী ও প্রতিবাদী কোনো নারী হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে প্যানেলের নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক। ধন্যবাদ।
জি, আপনাকে ধন্যবাদ, সুন্দর করে বললেন। এবারে আমি যেতে চাই মোসাম্মদ জাহানারা বেগম আপনার কাছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গ্রাম আদালত আসলে কোথায় বসে এবং এই গ্রাম আদালতের মাধ্যমে আসলে কতদিনের মধ্যে আসলে বিচারটা নিষ্পত্তি করা হয় যদি বলেন। জি, ধন্যবাদ। গ্রাম আদালত আমাদের ইউনিয়ন পরিষদে বসানো হয়। হ্যাঁ, ইউনিয়ন পর্যায়ে আমরা বসি। যদি কোনো বাদী বিবাদীর যদি দ্বিমত থাকে, সেক্ষেত্রে আমরা এলাকার মধ্যস্থ ব্যক্তির কাছে আমরা বসে আমরা বিচার সম্পন্ন করার চেষ্টা করি। এবং এই বিচারটা আমাদের গ্রাম আদালতে বা ইউনিয়ন পরিষদে যে বিচারটা আমরা করি, এটা আমাদের 90 দিনের ভিতরেই আমাদের নিষ্পত্তি দেওয়া লাগে। আর ফৌজদারি অভিযোগের জন্য আমরা 10 টাকা ফিস নেই, আর দেওয়ানির জন্য আমরা 20 টাকা ফিস নেই। আর উচ্চ আদালত থেকে যেগুলো আসে এগুলো আমরা কোনো ফিস নেই না। জি, আপনি যেটি বলছিলেন আসলে গ্রাম আদালত মামলা পরিচালনার জন্য আসলে কি রকম খরচ হয়, আপনি যেটি জানিয়েছেন দেওয়ানি মামলার জন্য 20 টাকা এবং ফৌজদারি মামলার জন্য আসলে 10 টাকা। জি, আপনাকে ধন্যবাদ। আমি এবারে যেতে চাই আপনার কাছে, যে নার্গিস সুলতানা আপার কাছে। আমি আপনার কাছে জানতে চাই, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আসলে বিদ্যমান কি রকম চ্যালেঞ্জ আছে তাদের জন্য? ধন্যবাদ। এখানে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা নারী যারা আছে তাদেরকে মানে গ্রাম আদালতে আনার জন্য এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে নিজের অধিকার প্রতিষ্ঠার উপায়, নারীদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অসচেতনতা, তথ্যের ঘাটতি। তারা বিভিন্ন তথ্য পায় না, যে ইউনিয়ন পরিষদে গেলে যে সেবাটা পাওয়া যায় এটা তারা জানে না। তারপরে গ্রাম আদালতের সেবা প্রক্রিয়া সম্পর্কে জানার ঘাটতি, ওনারা জানেই না যে ইউনিয়ন পরিষদে গেলে যে স্বল্প সময়ে কম খরচে ইউনিয়ন পরিষদের বিচারগুলো যে নিষ্পত্তি হয় এটা ওনারা জানে না। তারপরে নারী বা প্রতিবন্ধী ব্যক্তি বা অন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যাতায়াত সুবিধা, পরিবহন সুবিধার অভাব। যেমন একজন হচ্ছে নারী, যে প্রতিবন্ধী নারী, দেখা গেল তার অনেক 5-7 কিলো দূর থেকে আসতে হয়, তাকে অনেক সময় কেয়ারিং খরচ থাকে না তার কাছে, সে ওইখানে ধুকে থাকে, এত অভাবগ্রস্ত থাকে, সে কারণে তারা আসতে পারে না। এখানেও তাদের একটা বড় বাধা। তারপরে পরিবারের বাহিরে এসে নারী বিচার প্রার্থনার বিষয়টি পারিবারিক এবং সামাজিক উৎসাহিত করে। যেমন একজন নারী যদি সে ইউনিয়ন পরিষদে সে কারোর নামে অভিযোগ করে, তখন এটা মনে হয় যে সমাজের কাছে দৃষ্টিগত একজন নারী হিসেবে সে কেন ইউনিয়ন পরিষদে যে বিচার করবে, বিচার দেবে একজনের নামে, এটা আমাদের সমাজের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তারপরে নিরাপত্তাবোধের অভাব। এখানে হয়তো বা একজন নারী যদি মনে করে যে আমি সুবিচার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ দিলাম, পরবর্তীতে যে তাকে বাড়ি যেয়ে তাকে হুমকি মারধর দিতে পারে, এই ভয়ে অনেক নারী সেখানে আসতে চায় না। এখানে একটা বড় বাধা। তারপরে অবকাঠামোগত সুবিধার অভাব, যেমন পরিচ্ছন্ন টয়লেট ও বিশ্রামের জায়গার অভাব। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদগুলোতে র্যাম্প বা থাকা বা নারীদের জন্য আলাদা কর্নার না থাকা। যেমন এখানে ইউনিয়ন পরিষদে আসলে বিশেষ করে প্রতিবন্ধী বা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরা ওয়াশরুম সম্পর্কে তারা বলতে পারে না, তাদের এখানে একটা বড় বাধা হয়ে যায়। তারপরে অনেক নারী আছে, তারা ছোট বেবি আছে, এদের ওখানে বেবি কর্নার নেই। বেবি কর্নার না থাকাতে এরা এখানে আসতে চায় না, যে না এখানে মানে একটা বড় ধরনের একটা বাধা। তারপর ইউনিয়ন পরিষদগুলোতে সেবা প্রদানকারী ব্যক্তিদের আচার-আচরণ, ব্যবহার, শব্দচয়ন, সহনশীলতা, সম্মানের অভাব। সামাজিক ও ধর্মীয় বাধা। এখানে ইউনিয়ন পরিষদে যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা প্রতিবন্ধী জনগোষ্ঠী এরা যদি আসে, তাহলে এখানে দেখা গেল ইউনিয়ন পরিষদ বডি অনেক সময় মনে করে যে না, এখানে একজন অভাবী মানুষ। জি আপা, আমরা একটা ফোন কল গ্রহণ করব। যে জি শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, একটু লাউড দিলে শোনা যাবে। জি, আমরা শুনতে পাচ্ছি না আপনার প্রশ্নটি।
জি, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা একজন সেবা যে নারীর, হ্যাঁ, বিশেষ করে আমরা যে গ্রাম আদালতে যে সমস্যাগুলো হয়ে থাকে পারিবারিক কেন্দ্রিক, কিন্তু এই সমস্যাগুলো সমাধান আমিও দেখেছি সেখানে। শুধু পারিবারিক কেন্দ্রিক না, এখানে সামাজিকও প্রতিবন্ধকতা জি, আছে। বেশি হয়ে থাকে আর কি। বেশি হয়ে থাকে যে একজনের হয়তো পরিবার থেকে হয়তো সে আসতে পারে, পরিবার থেকে তার হয়তো কিছু সময় বাধা থাকে না, অথচ সে যখন সমাজে এসে তার ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে সে এগিয়ে যায়, তখন তার সামাজিক বাধাটা বড় বাধা, বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তখন সে আবারও সে তার নিজের জায়গায় ফিরে যায়, সে সঠিক বিচারটা পাওয়ার আশঙ্কা তার ভিতরে মোটেও থাকে না। ধন্যবাদ। হ্যাঁ, জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে বললেন যে তাদের চ্যালেঞ্জগুলো, এবং আরও এই প্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাই যে এটি কাটিয়ে উঠতে আসলে আরও কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে যদি আমাদেরকে বলেন। এবং তার আগে আমরা আবারও চেষ্টা করব যে একটি ফোন কল গ্রহণ করার জন্য। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টাঙ্গাইল থেকে সোনিয়া বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আমাদের বিভিন্ন রকমের ছোট ছোট গ্রাম এলাকায় যে সমস্যা, বিরোধ বা মতদ্বন্দ্বের সম্মুখীন হয়, এগুলো আমরা গ্রাম আদালতে কোন পদ্ধতিতে অভিযোগ করলে বা আমাদের মতামতটা জানালে আমরা সমাধানটা পাবো, এই বিষয়ে যদি আপনি একটু আমাকে জানাতেন। জি, আপনাকে ধন্যবাদ। ছোট বন্ধুটি যে প্রশ্নটি করছিলেন আসলে ইউনিয়ন পরিষদের কোথায় যে আসলে অভিযোগটা করবেন সে বিষয়, এবং তার আগে আমরা এই প্রশ্নটি দিয়ে আসবো, তার আগে আমরা আপনার থেকে জানবো যে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আসলে গ্রাম আদালতে আরও কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে গেলে আমাদের একটু বেশি সময় লাগবে, একটু পরিশ্রম করতে হবে। সেখানে এলাকাতে বিভিন্ন ছোট ছোট লোকাল অর্গানাইজেশন আছে, এরা যখন বিভিন্ন কোর্টিয়ার্ড সেশন করে বা বিভিন্ন মিটিং সিটিং তারা করে, এখানে যে যদি তাদেরকে গ্রাম আদালত সম্পর্কে একটু ধারণা দেওয়া হয় যে গ্রাম আদালতের উপকারিতা, গ্রাম আদালতে গেলে কি হয়, এইগুলো যদি দেওয়া হয় তাহলে ওইখানে মেসেজটা এলাকাতে পৌঁছায় যায়। তারপরে ছোট ছোট কমিউনিটিতে যে অনেক সময় যে অনেকে বসে বসে থাকে, গল্প করে, এখানে যদি একটা মেসেজ দেওয়া যায় গ্রাম আদালত উৎসাহমূলক একটা করা যায়, তাহলে ওখানেও একটা প্রচার হয়। এক কথায় গ্রাম আদালতটাকে বড় ধাপে এগিয়ে নিতে গেলে প্রচারটা বেশি চালাতে হবে। যেমন ইউনিয়ন মসজিদে যখন শুক্রবারের দিন খুতবা হয়, ওখানেও যদি কোনো লিফলেট পোস্টার ওখানে যদি ইমাম সাহেবকে দেওয়া হয় গ্রাম আদালত সম্পর্কে বলা, তখন ওখানেও মানুষ উৎসাহ হয়ে শোনায়। তখন আর মানুষ অতি দ্রুত কোনো ছোট ছোট বিরোধ নিয়ে উচ্চ আদালতে যায় না। এখানে তখন ইউনিয়ন পরিষদমুখী হয়, তখন সেও আর্থিক থেকে লাভবান হয় আর উচ্চ আদালতের মামলার জট কমে। এভাবে যদি প্রচারটা দেওয়া যায় তাহলে আরো বেশি গ্রাম আদালত সক্রিয়করণ হবে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমি একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে আসলে আপনারা এই বিষয়ে কি কি কার্যকর পদক্ষেপে নিচ্ছেন বলে আপনাদের জানা আছে, যে আপনারা ইউনিয়ন পরিষদ এই যে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কি কি পদক্ষেপ নিচ্ছেন, যাতে গ্রাম আদালতে মানুষ আসলে বিচার নিতে এবং এই যে মামলা দায়ের করতে আসবেন এবং তাদের সমস্যাটি আসলে সমাধান করতে পারবেন, সে বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। বিশেষ করে গ্রামে ছোটোখাটো যে গোলযোগগুলো হয়, এগুলো সহজে নিষ্পত্তি করার লক্ষ্যে অভিযোগ ব্যক্তিরা অনেক সময় ভুল বুঝে উচ্চ আদালতে চলে যায়, দেওয়ানিতে চলে যায়। এগুলো না যেয়ে যদি আমরা এলাকা ভিত্তিতে মেম্বার বা মহিলা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওনাদের যদি জানানো যায়, তা আমরা ছোট বিরোধকে বড় আকার হওয়ার আগে আমরা সেগুলো নিষ্পত্তি করতে পারি। তা এগুলো নিষ্পত্তি করতে গেলে আমাদের কিছু মানুষের প্রচারণা দিতে হবে। তাই এগুলো কিভাবে দেয়া যায়? দেখা যাচ্ছে আমাদের এলাকায় অনেক এনজিও আছে, ওনারা অনেক উঠান বৈঠক করে। এই উঠান বৈঠকের মাধ্যমে কিন্তু
যদি একটু এই অভিযোগ বিষয় ফৌজদারি মামলার বিষয় তাদেরকে বোঝানো যায় যে ফৌজদারিতে গেলি কেমন খরচ হবে বা ইউনিয়ন পরিষদে গেলে কেমন খরচ হবে, এগুলো যদি আমাদের বোঝাই তাদেরকে দেওয়া হয়, আমরা যদি বোঝাই দিতে পারি, তাহলে এগুলো কিন্তু তারা বুঝতে পারায় ইউনিয়ন পরিষদ মুখ হয়। এতে ছোট থেকে বড় হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যখন কোনো কিছু একটা অনুষ্ঠান হয়, সমাজে অনেক কিছু তো অনুষ্ঠান হয়, মিটিং সিটিং হয়, সেখানেও আলোচনার ভিত্তিতে সেগুলো আমরা ছোট রাখতে পারি। ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বললেন। এবারে আমি আপনার কাছে আরও একটি প্রশ্ন করতে চাই যে গ্রাম আদালত একজন আপনি যে গ্রাম আদালতে যে আপনি একজন মহিলা ইউপি সদস্য হিসেবে আসলে কি ধরনের আপনি ভূমিকা পালন করছেন একটু আমাদেরকে বলবেন। গ্রামের যে সমস্ত বিচার সালিশগুলো আমাদের করা লাগে বা বিরোধ হয়, দেখা যাচ্ছে যখন বিরোধ হয় তখন আমরা এই বিরোধটা গ্রামে বসে মীমাংসা করার জন্য আমরা চেষ্টা করি। গ্রামের গণ্যমান্য ব্যক্তি নিয়ে বা তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসি। এবার বসে যদি মীমাংসা উভয়ের পক্ষের মিটে যায় খুবই ভালো, আর তাই যদি না মেটে এই অভিযোগটা আমরা বিবাদী বা বাদীর ভিতরে যখনই উঁচু নিচু দেখা যায় বা তারা মানতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদে দিই। ইউনিয়ন পরিষদে আমাদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি বা আমাদের ইউনিয়নের যে মেম্বার আছে ওনাদেরকে নিয়ে বাদী বিবাদীর নিয়ে বসার পরে সেগুলো চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তি হয়। আর যেগুলো চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তি না হয় সেগুলো প্রতিবেদন দিয়ে চেয়ারম্যান ছেড়ে দেন। যে এটি আসলে জেলা পর্যায়ে আদালতে এটা প্রেরণ করা হয়, জেলা পর্যায়ে করুক আর টিএনও স্যারের কাছে করুক, এটা ওইভাবে প্রতিবেদন ওখান থেকে দেওয়া হয়। জি, আপনাকে ধন্যবাদ মোসাম্মত জাহানারা বেগম। আমি এবারে যেতে চাই আসলে নার্গিস সুলতানা আপার কাছে, এবং আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্নটি আসলে করছিলেন যে একজন যে এই দেওয়ানি এবং ফৌজদারি মামলা করার ক্ষেত্রে তিনি আসলে ইউনিয়ন পরিষদে কোথায় যেয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। ইউনিয়ন পরিষদে যখন দেওয়ানি বা ফৌজদারি মামলা যে মামলাটাই করুক না কেন, উনি একটা অভিযোগ লিখে নিয়ে যে এটা ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তা আছেন, এক কথায় আমরা যাকে সচিব বলি, উনি ওনার কাছে যাবে। ওনার কাছে যেয়ে উনি আবেদনটা করবে, আবেদনটা দিবে। ওনার কাছে আবেদনটা দেওয়ার পরে ওটা উনি চেয়ারম্যান সাহেবকে দেবে। চেয়ারম্যান সাহেব যদি মনে করেন এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা, তখন ওই মামলাটা উনি গ্রহণ করবেন। গ্রহণ করার পরে উনি একটা ডেট দিয়ে দেবেন। তবে উনি যখন নেবেন মামলাটা 1 সপ্তাহের ভিতরে ওই আবেদনটা নিয়ে উনি মামলার সমন দেবেন বা ওনাকে মামলা স্লিপ দিয়ে দিন জানাই দেবেন 1 সপ্তাহের ভিতরে। জি, ওখান থেকে নোটিশ দিয়ে আসলে তাদেরকে নোটিশ দেবে মানে প্রতিবাদীকে, আর আবেদনকারীকে মামলা স্লিপ দিয়ে দেবে যে আপনি অমুক দিন আপনার এখানে হাজির হবেন। তবে সে দিনটা হবে 1 সপ্তাহের ভিতরে। অনেকেই দেখা যায় যে আমি একটু জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে যে মামলাটি করেছে আসলে তার ক্ষেত্রে হয়তোবা পিছনে যে প্রমাণ সাপেক্ষ 2-1 যে সাক্ষী প্রয়োজন হয়, হয়তোবা কেউ নাই। এই সেক্ষেত্রে কয়জন আসলে থাকতে হবে, একজন বাদী এবং বিবাদী, এই দুই পক্ষ থেকে কমপক্ষে কতজন থাকতে হবে? এখানে যখন আপনার হচ্ছে 1 সপ্তাহের ভিতরে যদি মামলাটা ওরা উভয় পক্ষ বা ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে যে কোনোভাবে যদি সেটা মীমাংসা করে নেয়, তাহলে সেটা বিধি 31 গভর্নমেন্টের ধারা অনুযায়ী এখানে নিষ্পত্তি হয়ে যাবে, এখানে আপোষনামা হবে। যদি কিনা 1 সপ্তাহের ভিতরে নিষ্পত্তি না হয় তখন গ্রাম আদালত গঠন করতে হবে। আর গ্রাম আদালত গঠন করতে হলে উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা গ্রাম আদালতের যে চেয়ারম্যান থাকবেন উনি বাদে 2 জন করে প্রত্যেক পক্ষকে একজন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হতে হবে, একজন ওই ইউনিয়নের একজন স্থানীয় ব্যক্তি হতে হবে। 2 পক্ষকে 2 জন নিতে হবে। আর যদি এখানে নারী ঘটিত কোনো মামলা হয় তাহলে অবশ্যই নারী প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য যে আছে তাকে নিতে হবে ওই ওয়ার্ডে। ধন্যবাদ আপনাকে, যদি বুঝাইতে পারি আমি।
জি জি, আপনি চমৎকার করে বলেছেন। আসলে আপনার কাছে আমি আরও একটি প্রশ্ন করতে চাই যে আসলে গ্রাম আদালতে আসলে বিচারিক যে কার্যক্রমে কোনো প্রকার রাজনৈতিক বা পক্ষপাতমূলক প্রভাব বিস্তার করে কিনা, বা এরকম কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা একটু অবশ্যই বলবেন। অবশ্যই আছে, এখানে কিছুটা রাজনৈতিক প্রভাব পড়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী কিছুটা রাজনৈতিক পরিস্থিতি পড়ে। জি, আমরা একটি ফোন কল গ্রহণ করব, তারপরে আপনার কাছে আসব। জি শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসলে লাইনটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে রাজনৈতিক বা পক্ষপাতমূলক আসলে কোনো প্রভাব এখানে রয়েছে কিনা। এখানে আছে, এখানে থাকলে এখানে অনেক সময় চেয়ারম্যান মহোদয় হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমি মানে আসলে সঠিক রায়টা কিভাবে দেব, এখানে একটা বড় বাধা হয়ে যায় এখানে। তারপরে আস্তে আস্তে কেননা যে একই এলাকার মানুষ, তিনি তো আসলে ওই ইউনিয়নেরই মানুষ, সবারই পরিচিত। সেক্ষেত্রে ডিসিশনটা রাজনৈতিক না, অনেক সময় যেটা একটা বড় একটা বাধা বা চ্যালেঞ্জ দেখি এখানে ভোটেরও একটা ভয় করে চেয়ারম্যান মহোদয়, যে আমি যদি ওই পক্ষকে দিই ওই বাড়ি আমার 20টা ভোট আছে, 20টা ভোট নষ্ট হয়ে যাবে। এই ধরনের অনেক বাধা এখানে এসে যায়। তবে আস্তে আস্তে কিছুটা রিকভার হওয়ার হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো হয়েছে গ্রাম আদালতে চেয়ারম্যান মহোদয়দের যে মানে তাদের বিচার কার্যক্রম এগুলো অনেক ভালো হয়েছে। এখন তারা, আগে তো তারা খামখেয়ালি ভাবে করতো, এখন তারা সপ্তাহে একদিন দিন ধার্য করে সেখানে তাদের হচ্ছে এজলাস আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, সেখানে এজলাসের মাধ্যমে বসে তারা বাদী বিবাদীকে নিয়ে তারপরে হচ্ছে আপনার যে 5 জন মনোনীত সদস্য নিয়ে তারা সেইভাবে বিচার কার্যক্রম পরিচালনা করে। আর মানে অধিকাংশ ক্ষেত্রে মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করে তাদের মানে সাধ্য অনুযায়ী। আর যদি তারা নিষ্পত্তি না করতে অক্ষমতা বোধ করে তখন ওনারা ওই মামলাটা পট্টন লিখে উচ্চ আদালতে বা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওনারা পাঠিয়ে দেয়। জি জি, আপনাকেও ধন্যবাদ, চমৎকার করে বললেন। আমি এবার আপনার কাছে যেতে চাই, মোসাম্মদ জাহানারা খাতুন, ইউপি সদস্য মথুরেশপুর ইউনিয়ন পরিষদ। আপনার কাছে আমি এবারে জানতে চাই যে গ্রাম আদালতে কি ধরনের অভিযোগগুলো আসলে বেশি আসে আপনাদের কাছে, এবং আপনার যে ইউনিয়নে এবং আপনার দায়িত্বশীল যে ওয়ার্ডগুলোতে রয়েছে সেখানে আপনি কোন ধরনের অভিযোগগুলো বেশি পেয়ে থাকেন একটু বলবেন। জি ধন্যবাদ। আমাদের গ্রাম আদালতে বেশির অংশ অভিযোগগুলো আসে নারী ঘটিত বিষয়, যেমন বাল্যবিবাহ নিয়ে। এই যে বিবাহ দিয়ে নারীদের যে এত নির্যাতন পোহানো লাগে, যে যাদের 18 বছর পূর্ণ হয়নি অনেক সময় দেখা যায় 16, 14, 15 এইরকম বিয়ে দেয়। এখন তারা পারে না সংসারের কাজগুলো ঠিকঠাক গোছাতে, তারা পারে না স্বামীর মন জোগাতে, তারা পারে না শ্বশুর শাশুড়ির মন জোগাতে। তারপর বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে নারী সে নিজেই রোগগ্রস্ত হয়ে যায়, যেহেতু তার একটা সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। যখনই পড়ে তখন সংসারের ভিতরে কিন্তু অনেক গোলযোগ সৃষ্টি হয়। সেই গোলযোগের থেকে দেখা যাচ্ছে একটা নারী অনেক সময় বিষও খায়, গলায় দড়িও দেয়, এগুলো আমরা পাই। অনেক সময় দেখা যাচ্ছে সে নারী সেইখানে থাকে না, চলে আসে তার নিজের বুঝ মতো, বা তার অবুঝ, সে অন্য কোথাও চলে যায়। এরম ধরনের আবেগে অনেক কিছু তারা ভুল করে, যেহেতু এটার মূল কারণ হলো বাল্যবিবাহ। এইগুলো আমাদের ইউনিয়নে আসে বেশি। যে পারিবারিক এবং সামাজিক যে সমস্যাগুলো রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আজকের ফোন ইন লাইভ অনুষ্ঠানটি প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্প, আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA, এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও নলতা FM 99.2 থেকে। আমি এবারে নার্গিস আপার কাছে যেতে চাই, যে আমি আপনার কাছ থেকে জানতে চাই গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কি ব্যবস্থা রয়েছে, ইউনিয়ন পরিষদে আসলে কি কি ব্যবস্থা তাদের জন্য বা সুবিধাগুলো দেওয়া হয়।
ধন্যবাদ আপনাকে। ইউনিয়ন পরিষদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা নারী যে সদস্য আছে তাদেরকে অবশ্যই সুবিধা দেওয়া হয়। সেটা হচ্ছে যেমন কোনো বিচার যখন হয়, যখন একসাথে যখন অনেকগুলো মামলা থাকে, তখন আগেই দেখা গেল একজন নারী সদস্য বা একজন প্রতিবন্ধী সদস্য বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে আছে তার বিচারটা আগে করে। তার বিচারটা আগে করে দেখা গেল তাকে সঠিক সিদ্ধান্তে যেটা পৌঁছায় তাকে দেয়। এই ধরনের সুবিধাগুলো ইউনিয়ন পরিষদ থেকে এখন তারা পাচ্ছে আর কি। আর হ্যাঁ, আর যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদে তো এখানে কম খরচেই দেখা যায়, যেমন দিওয়ানি মামলার ক্ষেত্রে 20 টাকা, ফৌজদারি মামলার ক্ষেত্রে 10 টাকা, এই যে অল্প খরচে যে সেবাগুলো পাচ্ছে। তারপরে বিশেষ করে এখন নারীদের ক্ষেত্রে একটা নতুন আইন যোগ হয়েছে, সেটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ আদায়। এটা এর আগে ছিল না। 2024 সালের 14ই মে এই আইনটা নতুন পাশ হয়েছে। এখানে বকেয়া ভরণ পোষণ স্বামীর কাছ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত একজন নারী নিতে পারবে। এখানে সে ইউনিয়ন পরিষদে অভিযোগ করতে পারবে। এটা একটা বড় একটা পাওয়া হয়েছে। জি, আমরা আপনার কাছে আবারও আসবো। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধুর ফোন কল আমরা গ্রহণ করব। শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। জি শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আপনার উত্তরটি অবশ্যই পেয়ে যাবেন। যে কথাটি বলছিলাম আমরা, যে আসলে একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলে কি কি তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং গ্রাম আদালতে আসলে কোন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা। জি, এই যে তারা সবার আগে বিচার কার্যক্রমগুলোটা দেখা গেল অনেকগুলো বিচারের মধ্যে তারা পেতে পারে। তার মানে এগুলো পায়, তারা এই সুবিধাগুলো পায় ইউনিয়ন পরিষদ থেকে। তারপর পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে ওনাদেরকে তারা মানে মূল্য দেয়, দিয়ে তাদেরকে মানে সঠিক যে বিচারটা পাওয়ার কথা, তারা যে কোনো মানে পক্ষপাতিত্ব না করে তারা বিচার মানে আন্তরিকভাবে হ্যাঁ, সেই বিষয়টা সময় নিয়ে হলেও অল্প সময়ে স্বল্প খরচে যে তাদের যে সেবাটা পাওয়া যায়, এটাই একটা বড় একটা পাওয়া যায়। একজন মানুষ যদি উচ্চ আদালতে যায় তাহলে একটা মামলা থেকে করতে গেলে কমপক্ষে 5 থেকে 10,000 টাকা তার খরচ হয়। যে এখানে গেলে মাত্র 10 থেকে 20 টাকার বিনিময়ে সেই সেবাটা পায়। এই সেবাটা হলো এই যে নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই সুবিধাগুলো পায় পরিষদ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আপনার কাছে একটু অল্প করে আমি জানতে চাই যে আসলে ধর্মীয় বিধান অনুযায়ী আসলে যে একজন নারী ও পুরুষের ক্ষেত্রে আসলে কি ধরনের সুযোগ সুবিধা আসলে এখানে দেওয়া হয়। ধর্মীয় বিধান হিসেবে এখানে নারীও যেমন সুযোগ পায়, একজন পুরুষও সেরকম সুযোগ পায়। এখানে আলাদাভাবে কোনো কাউকে দেখা হয় না ইউনিয়ন পরিষদে, এখানে সবাই সমান সুযোগ পায়। জি জি, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যে প্রশ্নটি আসলে শ্রোতা বন্ধু করেছিলেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে আসলে কয়জন নারী এবং কয়জন পুরুষ, আমরা আগেও একটু জেনেছি, তারপর আরও একবার আমরা ক্লিয়ার হতে চাই যে আসলে কয়জন নারী এবং কয়জন পুরুষ সেখানে থাকতে হবে বাধ্যতামূলক। ধন্যবাদ। এখানে বাধ্যতামূলক থাকতে হবে 5 জন, গ্রাম আদালতের চেয়ারম্যান সহ 5 জন। এখানে 5 জনই নারী হইতে পারে, 5 জনই পুরুষ হইতে পারে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যদি এই মামলাটা নারী ঘটিত কোনো কিছু জড়িত থাকে তখন অবশ্যই একজন নারী প্রতিনিধি ওখানে থাকতে হবে। জি জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি আসলে আপার কাছে যেতে চাই এবং আমি জানতে চাই যে গ্রাম আদালতের প্রতি স্থানীয় মানুষের কাছে আস্থা এবং বিশ্বাস আরও সুদৃঢ় করার জন্য আসলে কি কি করা যেতে পারে সেটি যদি আমাদেরকে একটু বলেন। গ্রাম আদালতের বিশ্বাস এবং আস্থা নিয়ে আসার জন্য সেটা যদি আমরা ন্যায় ন্যায্য বিচার করতে পারি, কোনো পক্ষপাতিত্ব না হয় সেদিকে লক্ষ্য করে যদি সবার সমান বিচারের সংশ্লিষ্টগুলো সুন্দর বিশ্লেষণ করে যদি বিচার করা যায়, এতে মানুষের আস্থা ফিরে আসে। যখন মানুষের আস্থা ফিরে আসবে যে এইটা আমরা ইউনিয়ন পরিষদে বিচার দিয়ে আমরা সঠিক বিচার পাইছি, আরও 10 জনে দেখেই গেল,
হ্যাঁ, জি, সত্য ঘটনাকে সত্য ঘটনা বা মিথ্যা ঘটনা, সত্যকে সত্য বলতে যখন আসলে ইউনিয়ন পরিষদ বলতে পারবে, তখনই মানুষ আসলে সেখানে আস্থা আসবে। আসবে। জি জি, যে আমি একই প্রশ্ন আসলে নার্গিস আপার কাছে করতে চাই, যে আসলে এই গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা কিভাবে আসলে আরো বেশি ফিরিয়ে আনা যায়, এবং সেখানে যাতে মানুষ তাদের সঠিক সেবাটা নিতে পারে এবং সেখান থেকে তাদের সমাধানগুলো করতে পারে। যে গ্রাম আদালতের উপরে আস্থা ফিরিয়ে আনতে গেলে অনেক সময় ইউনিয়ন পরিষদের যে আবেদনকারী থাকে, আবেদনকারী অভিযোগ করার পরে প্রতিবাদী উপস্থিত হয় না। এই উপস্থিত হওয়ার ক্ষেত্রে যদি ইউনিয়ন পরিষদ মানে সরকারি আইনবিধি অনুযায়ী যদি তাকে যদি সার্টিফিকেট মামলা করানো হয়, করে তাকে যদি মানে তার ক্ষতিপূরণ আদায়টা যদি করে দেয়, তাহলে এখানে সাড়া জাগবে যে না, ইউনিয়ন পরিষদ থেকে কিছু পাওয়া যায়। আমরা দেখলে ইউনিয়ন পরিষদ যে বিচারটা করতে পারলো না, ইউনিয়ন পরিষদের বিচার অবমাননা করলো মানে প্রতিবাদী, তখন যদি এই বিচারটা যদি মানে যে কোনোভাবে যে হয়, সে উচ্চ আদালত হোক, হয়তো বা ইউনো সাহেবের কাছে সার্টিফিকেট মামলা হোক, যেখানে করুক না কেন, যদি এখান থেকে ফলাফলটা পায় তাহলে মানুষের আস্থা ফিরে আসবে। তারপরে এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদে গেলে অনেক সময় দেখা যায় অনেক মামলা একটু মানে ঝুলিয়ে রাখতে চায় বা যে কোনো কারণে হয়ে যায়। এই সময় মানুষ তখন আস্থা হারিয়ে ফেলে। ইউনিয়ন পরিষদে যাওয়ার পরেই যদি সাথে সাথে এই মামলাটা যদি নিষ্পত্তি করে দেয় বা ইউনিয়ন পরিষদ যদি মানে বিচার কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালনা করে, তাহলে ইউনিয়ন পরিষদমুখী মানুষ আরও বেশি যেতে পারবে, তখন আরও বেশি ইউনিয়ন পরিষদে মানুষ মামলা করতে যাবে। এইভাবে মানুষের আস্থা বাড়ানো যায়। তারপর ইউনিয়ন পরিষদে যারা ইউনিয়নের মানে জনপ্রতিনিধি আছে, এনারা যদি জি আপা, আমরা একটু ফোন কল গ্রহণ করব। শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি জানতে পারবেন। জি জি, আমরা যে কথাটি বলছিলাম যে আসলে কিভাবে আস্থা ফিরিয়ে আনা যায়। হ্যাঁ জি, এখানে ইউনিয়ন পরিষদের যে মানে জনপ্রতিনিধি আছেন, এনারা যদি এই যে বিরোধগুলো এইগুলো যদি গ্রামের সালিশি আকারে না করে যদি ইউনিয়ন পরিষদে সরকারি আইন বিধি অনুযায়ী যদি করে, তাহলে এখানে মানুষের আস্থা ফিরে আসে। আইনের যথাযথ প্রয়োগ যদি করে, তাহলে এখানে ইউনিয়ন পরিষদের উপরে মানুষের আস্থা ফিরে আসবে। এটাই হচ্ছে বড় চাওয়া, যে ইউনিয়ন পরিষদ থেকে মানুষ হোক, এটা জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদে এনে মানে আইনি গ্রাম আদালতের আইনের মাধ্যমে করে দেয়, কোনারা তো সালিসির মাধ্যমে করে, কারণ ইউনিয়ন পরিষদের মুখে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। জি জি, এখানে আপনি যে বিষয়গুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আইনের চোখে সবাই সমান, অর্থাৎ সবাই সমান, ধনী গরিব এবং সকলেই, নারী পুরুষ সকলেই সমান অধিকার পাবে এবং সমান বিচার পাওয়ার অধিকার প্রত্যেকেরই রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এবং সেখান থেকেই তারা কিন্তু যদি এটি বাস্তবায়ন করা যায় তাহলে আস্থা ফিরে আসবে। এবং পক্ষপাতমূলক যে বিষয়টি বলছিলাম, এটিও আমাদের যদি এখান থেকে সমাধান, হ্যাঁ, এটি থেকে বিরত থাকতে পারেন আসলে যারা দায়িত্বে থাকবেন, তো অবশ্যই সেখান থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এবং আরও একটি বিষয় আমি জানতে চাই আপা আপনার কাছে, আপনি যে এই যে শারীরিক যে সমস্ত নির্যাতন করে থাকেন, নারীরা নির্যাতিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে কি কি প্রমাণ প্রয়োজন রয়েছে, বা অনেক ক্ষেত্রে নির্যাতন করে থাকেন, সেটি যদি আমাদেরকে একটু বলেন। নারীদের জি, অনেক শারীরিক নির্যাতন বা নারী নির্যাতনের যে অভিযোগগুলো সমাধান করে থাকেন, এটি কিভাবে করেন? যে এখানে আমি আপনাকে একটু বলতে চাই যে কোনো নারী যদি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার কিভাবে প্রমাণগুলো আপনারা দেন। এবং এই মুহূর্তে আমরা আরও একটি ফোন কল গ্রহণ করব। জি শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
শ্রোতা বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আপনার প্রশ্নটি করুন। জি জি, আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নটির উত্তর পাবেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, শারীরিক আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি আসলে অভিযোগ করতে চান যে এই তাহলে তো আসলে এই অনেক সময় হয় কি যে নারী নির্যাতনের ক্ষেত্রে রক্তপাত হয়, অতিরিক্ত দেখা যায় যে তাকে জখম করে ফেলা হয় এবং এমনকি হাত পা ভেঙেও ফেলা হয়। এরকমও ঘটনা আমরা অনেক জায়গাতে দেখেছি। যে গ্রাম আদালত উক্ত কি অভিযোগটি গ্রহণ করতে পারবেন কিনা সেক্ষেত্রে? অবশ্যই পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যখন একটা নারী নির্যাতিত হয় এক পুরুষের কাছে, তখন ওই বিষয়টা আমরা তার কোথায় মারতেছে বা ফুলে উঠেছে বা ভেঙে গেছে এগুলো আমরা দেখি। দেখার পরে দেখি যে তার অতিরিক্ত কোনো মারধর হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে পাঠাই কিংবা হাসপাতালেও পাঠাই। জি পাঠানোর পরে যদি আমাদের উভয়ে আপোষ মীমাংসা করার জন্য একমতে চলে আসে, আমরা সেগুলো আপোষ মীমাংসা করিয়ে দেই। জি আর দেখা যাচ্ছে অনেক দুর্দর্শ পুরুষ আছে, তারা মানতে চায় না বা সমাজ গণে না, চেয়ারম্যান মেম্বার মানে না। সেক্ষেত্রে আমরা যেগুলো এই যে এই হাসপাতালে পাঠাই, সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আমরা আইনক ব্যবস্থা নেই। জি যেমন দেখা যাচ্ছে আমরা থানায় একটা অভিযোগ দেই, যে অভিযোগের মাধ্যমে থানা প্রশাসন দেখলে ও বেচারাটা হয়তো ভয় পাতি পারে। অনেক সময় আমাদের থানা থেকেও মীমাংসা হয়ে যায় বা তার ট্রিটমেন্ট যেভাবে হয়, আমরা এলাকার যারা থাকি ওনারা ওই বিচারের মাধ্যমে খরচ বরচগুলো তার ট্রিটমেন্ট করানোর জন্যই আমরা তার সাহায্য করতে বলি। তারপর দেখা যাচ্ছে যেগুলো উভয় পক্ষ একটা ন্যায়ের দিকে মানে যে এই কারণগুলো আসলে প্রথমে চিহ্নিত করেন যে আসলে কেন আসলে এই ঘটনাটি ঘটেছে এবং যেহেতু স্থানীয় পর্যায়ে ইউপি সদস্যরা রয়েছে এবং তারা দেখে আসলে সেখান থেকে সরেজমিনে আসলে বুঝতে পারেন এবং পরবর্তীতে মামলাটি আসলে ইউনিয়ন পরিষদে সমাধান করা সম্ভব কিনা এই বিষয়টি আসলে তারাও যাচাই বাছাই করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কমেন্ট দেখতে চাই যে কোন কোন মানুষগুলো আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে কমেন্টে যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন ভিডিবি আমির আলী রয়েছেন, এমন অনুষ্ঠান আরও দরকার এমনটি জানিয়েছেন। মাধব চন্দ্র দত্ত রয়েছেন স্বদেশ সংস্থার পক্ষ থেকে, সাধুবাদ জানাই আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুজন আহসান রয়েছেন, এছাড়া রয়েছেন প্রোগ্রাম পিআর রয়েছেন, শুভকামনা জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের স্টেশন ম্যানেজার রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং চমৎকার আয়োজন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি জনাব মামুন হোসেন। আপনাকে এই মুহূর্তে আমরা আসলে আপার কাছে আমি যেতে চাই যে আসলে এই যে নারী নির্যাতনের বিষয়টি, যে আসলে যে অভিযোগগুলো আসলে গ্রাম্য আদালতে এসে থাকে, যে এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। জি, গ্রাম আদালতে এসে থাকে যে বিচারগুলো, এখানে স্বামী স্ত্রীর বকেয়া ভরণ পোষণ বা যে এখানে এই ছাড়া ইউনিয়ন পরিষদে যে যেমন হচ্ছে স্বামীতি মানে নির্যাতন, যৌতুক, এই মামলাগুলো ইউনিয়ন পরিষদের এখতিয়ার বহির্ভূত মামলা, এগুলো ইউনিয়ন পরিষদ নিতে পারবে না। এটা ওনারা রেফার করতে পারবে উচ্চ আদালত বা থানা কোর্টে, এগুলো পারবে। এখানে ওনারা এগুলো নিতে পারবে না। এখানে শ্লীলতাহানির ব্যাপার এটাও নিতে পারবে না। জি জি, আপনাকে রক্তপাত করা, রক্তপাত হচ্ছে, তারপরে ওই যে স্বামী স্ত্রী বাহির করে দিচ্ছে স্ত্রীকে বাড়ি থেকে, তাকে হচ্ছে মারধর দিচ্ছে, মানে অকথ্য ভাষায় যে গালিগালাজ করে, যে সবাই মানে যৌতুক দিয়ে সবকিছু দিয়ে, এগুলো এটা ইউনিয়ন পরিষদের বহির্ভূত মামলা, এটা ইউনিয়ন পরিষদ নিতে পারবে না। শুধুমাত্র পারবে স্বামী মানে স্ত্রী তার বকেয়া ভরণ পোষণ, দীর্ঘদিন হয়তো বা তার স্বামী খাতে দিচ্ছে না, 6 মাস 8 মাস, এটার যে মানে আর্থিক যে মূল্যটা আসে, এই মূল্য দিয়ে ইউনিয়ন পরিষদে স্ত্রী আবেদন করতে পারবে।
যে এই যে বকেয়া ভরণ পোষণ আসলে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নারীর জন্য যে এটি আদায় করতে পারে। এবং আরও একটি প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুরা করেছিলেন যে সর্বোচ্চ কত টাকার মামলা আসলে এই গ্রাম্য আদালত সেটি সমাধান করতে পারবে? ধন্যবাদ আপনাকে। সর্বোচ্চ 3 লক্ষ পর্যন্ত টাকা নিয়ে গ্রাম আদালত এখতিয়ারভুক্ত মামলা এখানে ইউনিয়ন পরিষদ এই বিচারগুলো করতে পারবে, সর্বোচ্চ 3 লক্ষ টাকা। জি, এর ওপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে আমাদের জেলা আদালত সমাধান করবেন। আপনারা আপনাদের প্রশ্নের প্রত্যেকটি উত্তর অবশ্যই পেয়েছেন আশা করি। এবং আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে যে গ্রাম্য আদালত নিয়ে আপনার কোনো অভিমত বা অভিব্যক্ত আছে কিনা একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। গ্রাম আদালত একটা বড় মানে বলা যায় কি বড় একটা ভালো জিনিস। এখানে মানে যে এলাকার মানুষ বা মানে সমাজের মানুষ যে মানে হচ্ছে লাভবান হচ্ছে, তার আর্থিক মূল্যমান থেকে যে আর্থিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো থেকে বেঁচে যাচ্ছে। তাদের হচ্ছে কাজ বন্ধ করে আর ওই উচ্চ আদালত মুখে যেতে হয় না। তাদের মানে এই যে মানে সুবিধাগুলো এইগুলো এই গ্রাম আদালত থেকে এই এলাকার মানুষ পাচ্ছে, এতে মানুষ উপকৃত হচ্ছে। এক কথায় দারিদ্রতার দিক দিয়ে বলবো এই ইউনিয়ন পরিষদের যে গ্রাম আদালতে এটা অনেক বড় পাওয়া মানুষের জন্য, যে মাত্র 10 টাকা 20 টাকার বিনিময়ে বড় বড় সমস্যাগুলো এখানে সমাধান হয়। জি, আসলে এখান থেকেই কিন্তু আসলে গ্রামের যারা প্রভাবশালী রয়েছে তারাও কিন্তু কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার করার সুযোগ পায় না, যেহেতু গ্রাম আদালত খুব সহজেই সেটির বিচার করার ক্ষমতা রাখে। এবং আপনার কাছে আমি জানতে চাই যে গ্রাম আদালতের যে আপনি আসলে গ্রাম আদালত সম্পর্কে কোনো কিছু যদি আমাদের শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলতে চান। গ্রাম আদালত একটা সুন্দর জায়গা বা বিচারের জায়গা। আমরা এই গ্রাম আদালতের আমরা খুব বেশি একটা মূল্যায়ন করতে চাই না সমাজের মানুষ, কিন্তু গ্রাম আদালতটা যে কি এটা যদি সমাজের মানুষ জানতো তা আমার মনে হয় তারা দেওয়ানি মামলা করতো না। কিন্তু এই যে আমাদের গ্রাম আদালতের সালিশগুলো দেওয়ানি মামলার থেকে সুন্দর সালিশ আমাদের কিন্তু ইউনিয়ন পরিষদে আমাদের চেয়ারম্যান মহোদয় করেন। যেমন দেখা যাচ্ছে জায়গা জমি নিয়ে বহুত দিন ধরে তাদের সাথে কিন্তু গোলযোগ সৃষ্টি বা মামলা মকদ্দমা কিছু মামলা বা কিছু সালিশ আমাদের চেয়ারম্যান এত সুন্দরভাবে নিষ্পত্তি করে দেন। তা আমি যেহেতু সালিশ কমিটির একজন সদস্য, তা 8 বছর 10 বছর ধরে যে মামলা টেনে আসে তার থেকে আমার চেয়ারম্যান খুব স্বল্প সময়ে সেই সালিশগুলো কিন্তু মীমাংসা করিয়ে দেন। যেমন দেখা যাচ্ছে জায়গা জমির যে বিষয়গুলো নিয়ে বিচার হয়, আমি যেগুলো আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, ডিএসএ, এসএ, প্রিন্ট রেকর্ড, মাঠ রেকর্ড, জমির দলিল, হ্যাঁ, এগুলো সবই নেবে। তারপরে বাদী বিবাদীর ভিতরে 2 জন উকিল নেবে। এই উকিল নেবে আর মধ্যস্থ কিছু ব্যক্তি নেবে বা আমাদের ইউনিয়নের মেম্বার মহোদয় ওনারাও থাকেন। এইভাবে কাগজপত্র কে আগে কিনেছে কে পরে কিনেছে বা ডিএসের দলিল কিনা এসের দলিল কিনা বা এইভাবে এইগুলো খুব সুন্দর বিশ্লেষণভাবে, সেটার আমি আর কি বলে বুঝাবো, মনে হয় দেওয়ানি মামলার কোনো অংশ থেকে উনি কম চোখে দেখে না। দেখে এবার দেখা যাচ্ছে এগুলো দেখার পরে জমি কিন্তু মাপ দেওয়ার প্রয়োজন আসে যে কার ভিতরে কতটুকু জমি আছে বা এটা কার কম আছে বেশি আসে। সেই ক্ষেত্রে আমার চেয়ারম্যান মহোদয় বাদী বিবাদীদের আমিন ঠিক করতে বলেন। এবার তারা যদি বলে যে না আমিনটা আমরা ঠিক করব না, আপনি থেকে ঠিক করেন, তখন আমার চেয়ারম্যান দেখা যাচ্ছে নিরপেক্ষতা একজন আমিন ধরে উনি ওই আমিনের কোন সিস্টেমে মাপজোক বা ম্যাপ আছে ওনারা তো কালি করে নেবে। এবার এর ভিতরে বাদীর ভিতরে কতটুকু আছে, কার দিকে বেশি আছে বা কোনটা বাইরে আছে, এগুলো সব বিশ্লেষণ
ওই আমিনের কাছ থেকে লিখিত পর্যায়ে নিয়ে নেয়। নেওয়ার পরে আবারও তাদেরকে নিয়ে নেওয়ার পরে আবারও বিচার কার্যক্রম আবার শুরু হওয়ার জন্য তাদেরকে নোটিশ করে যে অমুক তারিখে আবার এই আপনাদের দিন দেওয়া হয়েছে। তখন ওই দিনে বসে এই জমিটা কার দিকে বেশি কম কাগজপত্র অনুযায়ী বাদী বেবাদীর ভিতরে বুঝাই দেন। এইভাবে দেখা যাচ্ছে সালিশ বিচার যারা মধ্যস্থ থাকে তারাও বুঝে নেয়, উকিল থাকলেও বুঝে নেয়। এইভাবে অনেক সালিশগুলো আমাদের চেয়ারম্যান নিষ্পত্তি করিয়ে দেন। এটা যদি সমাজের মানুষ বোঝে যে ইউনিয়ন জিনিসটা কি বা গ্রাম আদালত কি, তাহলে বা আমি মনে করি মানুষ দেওয়ানি মামলায় যাবে না, তারা ইউনিয়ন মুখই হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসলে অনেক বাস্তব ঘটনা আমাদেরকে বললেন। এবং আরও ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আসলে আপনার এই যে গ্রাম আদালতে যে মানুষের কোনো যে ডিজিটাল কোনো সুবিধা যুক্ত হয়েছে কিনা আপনার ইউনিয়ন পরিষদে? জি অবশ্যই। ডিজিটাল হিসাবে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের অনেকগুলো কাজ করা লাগে। যেমন দেখা যাচ্ছে বাচ্চাদের যে জন্ম নিবন্ধন করা, তাদের অধিকার আছে, তারা নাগরিক, তা আমাদের ডিজিটালভাবে আমাদের জন্ম নিবন্ধন করাই দেওয়া হয়। তারপর মৃত্যু সনদগুলো আমাদের ডিজিটালভাবে করানো হয় পরিষদে। এগুলো তো আসলে সরকারি উদ্যোগে হচ্ছে এবং এক্ষেত্রে গ্রাম আদালতের কোনো আসলে দৃশ্যমান নেই বর্তমানে গ্রাম আদালতের ক্ষেত্রে। যে এগুলো তো আসলে যে ইউনিয়ন পরিষদের সেবা সমূহ, কিন্তু আসলে ডিজিটাল বা কোনো সুবিধা ডিজিটাল মাধ্যমে কোনো সুবিধা আসলে গ্রাম আদালত পরিচালনা করা হচ্ছে কিনা এটা আমি জানতে চেয়েছিলাম। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকের এই ফোন ইন লাইভ অনুষ্ঠানটি প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্প, আর্থিক ও কারিগরিক সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও নলতা FM 99.2। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। সম্মানিত দুইজন অতিথিকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গ্রাম আদালতের ফলে স্থানীয় পর্যায়ের নারী সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারের পথ সুগম হবে এবং বিচার প্রক্রিয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। নারীর আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের সক্রিয়করণে কমিউনিটি, পরিবার, স্থানীয় সরকার ও বিচার ব্যবস্থার যৌথ প্রচেষ্টার প্রয়োজন। গ্রাম আদালত এই প্রচেষ্টার একটি শক্তিশালী হাতিয়ার যদি আমরা সবাই সচেতন হই এবং এটি সক্রিয়ভাবে ব্যবহার করি। আমরা আবারও আসব নতুন বিষয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। 99 নলতা FM কণ্ঠহীনের কণ্ঠস্বর। নলতা FM